আমরা অনেক চিন্তা করে বলেছি যে আমরা 1 কোটি লোকের কর্মসংস্থান প্রথম 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা পারবো করতে। কর্মসংস্থান, চাকরি না। বিএনপি তার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, তার কর্মকাণ্ড, আমরা গণতন্ত্রের কথা যদি বলি, এই বাংলাদেশে একদলীয় স্বৈর শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসছে বিএনপি। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে আসছে বিএনপি। সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে বিএনপি, বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছে বিএনপি। এরকম যদি ধরেন অসংখ্য দৃষ্টান্ত দেওয়া যাবে যে বাংলাদেশের গুণগত পরিবর্তন এবং সবচেয়ে বড় বড় সংস্কার বিএনপি করেছে। সেই কারণেই বিএনপি সমর্থন পাওয়ার যোগ্য। এখানে আমার একজন সহকর্মী, আমাদের একজন বক্তা, উনি বলেছেন যে বিএনপি যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলেছে, এটার কোনো স্পেসিফিক কোনো প্রস্তাব বলা হয়নি। 2টা পয়েন্ট আমি বলে, একটা হলো যে এই পরিমাণ বলার আগে আমরা অনেক চিন্তা ভাবনা করেছি, না চিন্তা করে বলিনি। আমরা কথাটা বলেছি কিন্তু কর্মসংস্থান, আমরা চাকরি বলি না। চাকরি এত হওয়ার কোনো প্রশ্ন নাই, আমরা বলেছি কর্মসংস্থান। এবং আমি আপনাদের একটা দৃষ্টান্ত দিই যে আমরা যে কথাটা বলেছি এটা কোনো আমাদের কোনো এক্সাম্পল আছে কিনা। জিয়াউর রহমান সাহেব যখন দায়িত্ব নিয়েছিলেন, জিয়াউর রহমান সাহেব বিএনপির প্রতিষ্ঠাতা, যখন দায়িত্ব নিয়েছিলেন তখন দেশে প্রচুর বেকার ছিল, এবং এই বেকারদের কর্মসংস্থানের জন্য উনি কি করেছিলেন? উনি দেখেছিলেন যে অ্যাবসলিউট মেজরিটি বেকার হলো গ্রামের কৃষকদের সন্তান। তিনি কৃষি উন্নয়নের জন্য কাজ করলেন যাতে সেখানেই কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যেখানে কৃষকের সন্তানরা কাজের সুযোগ পায়। আপনি খাল নদী খননের কাজ করলেন, তিনি শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল এখানে ব্যবস্থা করলেন, এবং প্রচুর অনাবাদী জমিকে চাষের যোগ্য করলেন। 1 ফসল যেখানে হতো সেখানে 2 ফসলের ব্যবস্থা করলেন। এই কাজগুলি করার জন্য কি মানুষের দরকার হয় নাই? লোকের দরকার হয় নাই? যাদের দরকার হয়েছে তাদের কি কর্মসংস্থান হয় নাই? দেন উনি চিন্তা করলেন আর থেকে শুধু কৃষিতে তো সব লোককে অ্যাকোমোডেট করা যাবে না। উনি শিল্পের কথা ভাবলেন যে যেখানে শ্রমিক হবে সেখানে কাজের ব্যবস্থা হবে। উনি খুঁজে বের করলেন যে এমন একটা সেক্টর দরকার, এমন একটা এলাকা দরকার যেখানে শ্রমিক বেশি লাগে কিন্তু দক্ষতা বা নৈপুণ্য বেশি লাগে না, স্কিল অত বেশি লাগে না, কিন্তু লোক বেশি লাগে। এটা হলো গার্মেন্টস শিল্প। একটা গার্মেন্টস শিল্পে 2000, 4000, 5000 শ্রমিক লাগে, কিন্তু সেখানে যারা কাজ করবে তারা গ্রাম থেকে এসে 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস কাজ শিখে মেশিনে কাজ করা শুরু করে দিতে পারে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তিনি দেশেই কর্মসংস্থানের জন্য অপ্রচলিত পণ্য উৎপাদনের উদ্যোগ নিলেন, যেটার উৎপাদনগুলি শুরু হলো গ্রামে গঞ্জে। এবং এই গ্রামে গ্রামে যে শিল্প, কুটির এবং ক্ষুদ্র শিল্প হলো, সেখানে যাতে উৎপাদন বাড়ে সেখানে বিদ্যুৎ সরবরাহের চিন্তা মাথায় নিয়ে উনি পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করলেন। আজকে সারা দেশে বিদ্যুৎ কিন্তু পল্লী বিদ্যুতের মাধ্যমে যায় গেল, তাতে অনেক কর্মসংস্থানের হলো ব্যবস্থা, এবং সেই সময় অপ্রচলিত পণ্য রপ্তানি হয়েছে। তিনি সমুদ্রে মাছ শিকারের উদ্যোগ নিলেন, 2টা ট্রলার দিয়ে মাছ শিকার শুরু করলেন এবং বিদেশে রপ্তানি। বেঁচে থাকতেই 32টা ট্রলার হয়েছিল এবং 50 কোটি টাকা চিংড়ি রপ্তানি হয়েছিল সেই সময়, 50 কোটি ডলার।
তো আপনি ভাবেন যে শুধু মাছ ধরা না, সেই মাছ প্রসেস করা, সেই মাছ এক্সপোর্ট করা, অনেক লোকের কর্মসংস্থান হয় না। তারপরে উনি বিবেচনা করলেন যে আমার দেশে সবার কর্মসংস্থান করা সম্ভব না, কি করতে হবে তাহলে? উনি বিদেশে কর্মসংস্থানের জন্য উদ্যোগ নিলেন। মধ্যপ্রাচ্যের শাসক যারা ছিলেন তারা জিয়া রহমান সাহেবকে অত্যন্ত পছন্দ করতেন, বিশ্বাস করতেন, মান্য করতেন। তিনি তাদের সঙ্গে আলোচনা করে 1976 সালে মধ্যপ্রাচ্যের 6টা দেশে 8,500 শ্রমিক পাঠানোর মাধ্যমে যে বিদেশে কর্মসংস্থানের সূচনা করেছিলেন, উনি বেঁচে থাকতেই তা কয়েক লক্ষে পরিণত হয়। এবং আজকে বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষ প্রবাসে কর্মসংস্থান করে, এবং সেই প্রবাসে কর্মসংস্থানের যে উপার্জন, এটা বাংলাদেশের অর্থনীতির আজকে একটা মূল স্তম্ভ। তাহলে কি পরিমাণ কর্মসংস্থান হয়েছিল? দৃষ্টান্ত কি বলে? পারে তো বিএনপি নাকি পারে? বেগম খালেদা জিয়ার শাসন আমলে অনেক সমালোচনা, অনেককে আমি বলবো যে আল্লাহর ওয়াস্তে পার্লামেন্টের প্রসিডিংস পড়েন। 1996 আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে শিল্পমন্ত্রী হয়েছিল তোফায়েল আহমদ। তোফায়েল আহমদ জাতীয় সংসদে বক্তৃতায় বলেছে যে গত 5 বছরে বাংলাদেশে 64,000 ক্ষুদ্র এবং কুটির শিল্প গড়ে উঠেছে। 64,000 ক্ষুদ্র এবং কুটির শিল্পে কি পরিমাণ লোকের কর্মসংস্থান হয়। এবং পাশাপাশি বেগম খালেদা জিয়ার সময়ে হাঁস, মুরগি, গরু, ছাগল, মাছ, এগুলোর প্রচুর ফার্ম গড়ে উঠেছিল। এর প্রত্যেকটা প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল। এবং তার চেয়ে অনেক বড় বিষয় যেটা ছিল, সেটা হলো তিনি নারীদের শিক্ষার ব্যাপারে যে উদ্যোগ নিয়েছিলেন, যে ছাত্রীদেরকে উপবৃত্তি, খালি লেখাপড়া ফি না, এডিশনাল টাকা তাদেরকে দেওয়া, যাতে করে তারা তাদের শিক্ষার ব্যয় নির্বাহ করতে পারে। এবং এটা তো খালি ওই ব্যয় নির্বাহ না, তার পরিবারের সহযোগিতা পেয়েছে। এবং এই যে মেয়েরা স্কুলে যাওয়া শুরু করেছে, আজকে বাংলাদেশের অবস্থা জানেন আপনারা? বাংলাদেশের কোন স্কুল, কোন কলেজ, কোন বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীর সংখ্যা ছেলেদের চেয়ে খুব কম না। আর এই শিক্ষার মাধ্যমে কি হয়? একটা পরিবারে যদি একজন নারী শিক্ষিত হয়, তাহলে সে পরিবার অনেক ভালো হয়। শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, তারপরে ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়নের কথা বলা হয়। যদি তার শিক্ষা না থাকে, সে উপার্জন করতে পারবে না। আর উপার্জনশীল না হলে কি ক্ষমতায়ন হয়? তারপরে আপনি বলেন ফ্যামিলি প্ল্যানিং। নারী শিক্ষিত হলে ফ্যামিলি প্ল্যানিং ভালো হয়। নারী শিক্ষিত হলে পরবর্তী প্রজন্ম শিক্ষিত হয়। নারী শিক্ষিত হলে অনেক ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এর ফলে যে কর্মসংস্থানের সুযোগ হলো বা এখনো যেটা হচ্ছে, এই অবদান কি বিএনপির না? আমরা অনেক চিন্তা করে বলেছি যে আমরা 1 কোটি লোকের কর্মসংস্থান প্রথম 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা পারবো করতে। কর্মসংস্থান, চাকরি না।